কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে 16 আনা সন্তুষ্ট বোধ করে না। কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুঁতেমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে। রাম ভাবে তার শরীরে আরও মাংস হলো না কেন, হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে। শ্যাম ভাবে আমার কেন গলায় সুর নেই, পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে। যদু বলে, আহা, যদি খেলোয়াড় হতে পারতাম, গাভাস্কার ব্যাটা কত রেকর্ড করে কি নামটাই করে নিল। মধু বলে, যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম, যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব হতো না। তেমনি নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে। শুধু অপূর্ণ বাসনা নয়, ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি। এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবেসে। আম, জাম, লিচু, আঙ্গুর, আপেল, এসব ফলের কত সুনাম, লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে। নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই। বিধাতা তাকে এমন বেয়ারাভাবে সৃষ্টি করলেন কেন? তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয়। দেখতে সে খারাপ নয়, কিন্তু মাথায় খাটো। 1973-এ সে একবার নিজের হাইট মেপেছিল, 5 ফুট 6.5 ইঞ্চি। তার আফিসের লোকনাথ গুঁই 6 ফুট লম্বা। নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে, আর তার মন ঈর্ষায় ভরে যায়। যদি আরেকটু লম্বা হওয়া যেত। তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে। মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টর্স কোম্পানিতে আজ 14 বছরের চাকরি তার। তার কর্তা তার উপর খুশিই আছেন। মাইনেও সে যা পায় তাতে স্ত্রী আর 2টি ছেলেমেয়ে নিয়ে তার দিব্যি চলে যায়। কিন্তু আসল কথাটা হচ্ছে কি, চাকরি ব্যাপারটাই নিধিরামের পছন্দ নয়। কত লোক আছে যারা স্রেফ লিখে পয়সা করে, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। তাতে তাদের খাটতে হয় ঠিকই, কিন্তু চাকুরিদের মতো 10টা-5টা ডেস্কের উপর ঘাড় গুজে বসে থাকতে হয় না। আর শিল্পী, সাহিত্যিক, গাইয়ে বাজিয়ে হলে বাজারে যে নাম হয়, অফিসে চাকরি করে তো তা হয় না। পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না। এটা তার একটা বড় আফসোসের কারণ। তার এক বন্ধু আছে, মনতোষ বাগচি। সে থাকে পাইকপাড়ায়। অভিনয়ে সে রীতিমতো দক্ষ। সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে। হিরোর পার্টি করে বেশিরভাগ। নিধিরাম মনতোষকে অনেকবার বলেছে, ভাই, আমাকে একটু অ্যাক্টিংয়ের তালিম দিয়ে দে না, আমার বড় শখ। অন্তত ক্লাবে টাবেও যদি 2-1টা পার্ট করতে পারি, তাহলেও তো 5 জনে আমাকে চেনে। মনতোষ বলেছে, সকলের মধ্যে সব গুণ থাকে না। অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর? লোকে পেছনের সারি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের 12টা বেজে যাবে। এবার পূজার ছুটিতে পুরীতে দিয়ে নিধিরাম এক সাধু বাবার সাক্ষাৎ পেল। ভদ্রলোক সমুদ্র তটে দাঁড়িয়ে আছেন, তাকে ঘিরে জনাভিষেক মেয়ে পুরুষ ভক্তের দল। সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না। বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নেই। নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার ওপর পড়ল। কি বাবা নিধিরাম, যা নয় তাই হবার শখ হয়েছে। নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তার জব বনে গেছে। খাঁটি সিদ্ধ পুরুষ না হলে এই ক্ষমতা হয় না। সে আমতা আমতা করে বলল, আগে আগে কই না তো। না আবার কি, বলে উঠলেন বাবাজি। স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ 2 ভাগে ভাগ হয়ে রয়েছে। একটা তোর বাস আর একটা বাসনা। বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে, তার কি হবে? কি হবে তা আপনি বলে দিন বাবাজি, কাতর কণ্ঠে বলল নিধিরাম। আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো? হবে হবে, বললেন বাবাজি, মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে এখনই নয়, সময় লাগবে। একেবারে মূল উপড়ে ফেলতে হবে তো। তারপর আবার নতুন করে শেকড় গজাবে, আর সে শেকড় নতুন জমিতে ভুঁয়ের নিচে প্রবেশ করবে। 4টেখানি কথা নয়, তবে ওই যা বললাম তোর হবে। এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছা করল। বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে। নিধিরাম একটা কিনে খেয়ে দেখল, দিব্যি স্বাদ। 39 বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায়। এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিধিরামের খেয়াল হয়নি। তবে এই দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত। সেদিন অফিসে নিধিরামের কাজে মন বসল না। কদিন থেকেই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে। পুরীর বাবাজের কথা মনে পড়ছে, ফলে তার কাজে ব্যাঘাত ঘটছে। তার পাশে টেবিলের ফণিবাবুর টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন, আজ মৃত্যুঞ্জয় মশাইকে অন্যমনস্ক দেখছি কেন? কিসের এত চিন্তা?
কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে এক রাশ ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক, আর সেই ধোঁয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল। অথচ সে নিজেই বিড়ি সিগারেট খায়, ধোঁয়া এসে সম্পূর্ণ অভ্যস্ত। আজ হঠাৎ তার এমন হলো কেন? তার নিজের পকেটে এক প্যাকেট উইলস রয়েছে। খেয়াল হলো যে 11টার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি। এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম। এখানেও তার একটা পরিবর্তন সে লক্ষ্য করল। সে এই নিয়ে ফণীবাবুকে কিছু বলল না। এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো। সে লুঙ্গি ছেড়ে ধুতি, আমিষ ছেড়ে নিরামিষ, অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল। মাথার টেরি বাঁদিক থেকে ডান দিকে নিয়ে এলো। তার গোঁফ ছিল না, এখন একটু সরু গোঁফ গজালো। মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অবধি ঝুলে এলো। এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রঙ্গমহলে। হিরোর পার্টে ছিল বন্ধু মনতোষ বাগচি। নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয় ক্ষমতা। দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে। দর্শকও বারবার করধ্বনি দিয়ে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে। নিধিরাদার আবার নতুন করে ইচ্ছা জাগলো অভিনেতা হবার। নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয় প্রশংসা করে এলো মুক্তকণ্ঠে, আর নিজের আফসোসটা জানিয়ে এলো। মনতোষ তাকে পিঠ চাপে বলে দিল, সুখে থাকতে ভূতে কি লয়, তাই না? থিয়েটারে কি আজ আছি কাল নেই, তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা। নিধিরাম ম্যাটে নিতে গেছিল নাটক দেখতে। ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল। স্ত্রী মনোরমা জিজ্ঞেস করল, এসব কি হবে? পড়ব, ছোট করে জবাব দিল নিধিরাম। স্ত্রী বলল, 7 জন্মে তো নাটক পড়তে দেখিনি তোমায়, এবার দেখবে, বলল নিধিরাম। স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকে লক্ষ্য করেছে মনোরমা, কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য সে করেনি। আজ তাকে জিজ্ঞেস করতেই হলো, তোমার কি হয়েছে বলো তো? স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা, কারণ সে সময় সে ছিল বাঁশবেড়ে, অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে। তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না। নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি। তবে চেপে রাখলেও বাকি, এত পরিবর্তন হয়েছে নিধিরামের কমাসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না। এখানে এটাও বলা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরমা খুশি আছেন, কারণ পরিবর্তনগুলো সবই ভালোর দিকে। বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল। একটাতে হিরোর পার্টের বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোরমার চোখ কপালে উঠে গেল। স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারেনি। 39 বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না, বছর 25 থেকেই বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু শার্ট পাঞ্জাবির হাতগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখল, এবার হলো 5 ফুট 9 ইঞ্চি। এই তাজ্জব ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না। তবে গিন্নিকে বলতেই হলো, আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু। ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচটা সে গ্রাহ্যই করল না। তার শুধু যে হাইট বেড়েছে তা নয়, গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে, আর শরীরে বল হয়েছে আগের থেকে অনেকটা বেশি। একদিন নিধিরাম অফিস থেকে ফিরে শোয়ার ঘরের আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল। শ্যামবাজারের থিয়েটার পাড়াতে একবার যাওয়া দরকার। সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পার্ট করত সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে। সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার। যেমন কথা তেমন কাজ। ম্যানেজার প্রিয়নাথ ছাড় সঙ্গে সোজা দেখা করল নিধিরাম। অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই। একেবারে নেই, অকপটে স্বীকার করল নিধিরাম। তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি। আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পার্টটা করেছিল সেটা আমার মুখস্থ আছে। বটে? প্রিয়নাথ বাবু এবার অখিল বাবু বলে একটি হাঁক দিলেন। একটা টাক মাথা প্রৌঢ় ভদ্রলোক পর্দা ফাঁকি করে ঘরে ঢুকলেন। আমায় ডাকছিলেন? হ্যাঁ, বললেন প্রিয়নাথ বাবু। একে একবার বাজিয়ে দেখুন তো। ইনি বলছেন মলয়ের পার্টটা নাকি এনার মুখস্থ আছে। দেখুন তো একে দিয়ে কাজ চলে কিনা। বেশিক্ষণ পরীক্ষা করতে হলো না। মিনিট 15-র মধ্যে নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয়ই, বরং অনেক ব্যাপারে তার চেয়ে অনেক বেশি দক্ষ। 1 জানুয়ারি নিধিরাম চাকরি ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল। মাইনে শুরুতে 2500, তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে। মুখার্জি কোম্পানি চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কেউ ভাবতে পারেনি। নিধিরাম দার্শনিকের ভাব করে তার সহকর্মীদের বলল, মানুষের জীবনে পরিবর্তন আসবেই, চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল। তবে নাটকে যোগ দিয়েও পুরনো অফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম। এক সোমবার টিফিন টাইমে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসেছেন। খবরটা দিলেন ফণীবাবু। বললেন, যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো। ইনি আগে থিয়েটার করতেন। নিধিরামের কৌতূহল হলো। কি নাম বলুন তো? মনতোষ বাগচি।
বললেন পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে। ভদ্রলোকের থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে, বললেন চাকরি পেয়ে তার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে।